আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ৩০ বছর কারাদণ্ড হচ্ছে কসাই নেতানিয়াহুর, রাজনৈতিক ও আইনি ঘূর্ণাবর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনা প্রধানের। পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কান্দাহারে নিহত ৪০, আহত ১৭৯ জন। প্রথমবারের মতো হাইপারস্পেকট্রিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে পাকিস্তান। ইয়েমেন উপকূলে অজানা প্রজেক্টাইলের আঘাতে জাহাজে আগুন। ভারতে ভেঙে গুড়িয়ে দেয়া হলো মুসলিম গ্রাম প্রধানের বাড়ি। স্বৈরাচার ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুতের ঘোষণা সুইডেনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইসিসির বিচারে দোষী সাব্যস্ত হলে ৩০ বছর কারাদণ্ড হতে যাচ্ছে কসাই নেতানিয়াহুর, রাজনৈতিক ও আইনি ঘূর্ণাবর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহু তার ব্যক্তিগত অবস্থান এবং দুর্নীতি মামলা থেকে মনোযোগ সরাতে এই যুদ্ধকে ব্যবহার করেছিলেন। এখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সেই চ্যালেঞ্জগুলো আবার তীব্র আকার ধারণ করেছে। ২ বছর ধরে গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধ ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের পর যুদ্ধবিরতি আশাকে অনেক পর্যবেক্ষকই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য অসময়ে শান্তি বলে মনে করছেন। সমালোচকদের অভিযোগ, নেতানিয়াহু তার ব্যক্তিগত অবস্থান এবং দুর্নীতির মামলা থেকে মনোযোগ সরাতে এই যুদ্ধকে ব্যবহার করেছিলেন। এখন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সেই চ্যালেঞ্জগুলো আবার তীব্র আকার ধারণ করেছে। এমনকি এই যুদ্ধবিরতিও অনেকের মতে হোয়াইট হাউসের ধৈর্যের বাঁধ ভাঙার কারণে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই যুদ্ধবিরতির ফলশ্রুতিতে আসন্ন ইসরায়েলি নির্বাচন এবং তারপরেও নেতানিয়াহু বেশ কিছু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং অনেকের কাছে নেতানিয়াহু এই বিচ্ছিন্নতার প্রতীক। গত ২ বছরে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং গাজায় দুর্ভিক্ষের দৃশ্য বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিবেচনা করছে আন্তর্জাতিক বিচার আদালত। এর জন্য অনেকেই নেতানিয়াহুকে দায়ী করবেন। আইসিসির বিচারে দোষী সাব্যস্ত হলে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং আইসিজের রায় সাধারণত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল এবং নেতানিয়াহু মারাত্মক সমস্যায় পড়বেন। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে এরই মধ্যে ফাটল ধরেছে। বিশেষ করে দোহায় হামাস আলোচকদের উপর ইসরায়েলের হামলায় ট্রাম্পের রাগ চরমে পৌঁছেছিল এবং তিনি নেতানিয়াহুর কাছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তার অনুমোদন ছাড়া ইসরায়েলকে গাজায় পুনরায় বাহিনী মোতায়েন করতে দেয়া হবে না। ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনা প্রধানের। পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন। পাকিস্তান আফগান সংঘাতের মধ্যে তার ভারত বিরোধী বক্তব্য সাড়া ফেলেছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পাড়া ফের উত্তপ্ত। তিনি বলেছেন, পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে। কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভাষণে মুনির দাবি করেছেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। কিন্তু পরের বাক্যে তিনি সতর্ক করে দেন, ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানের কাছ থেকে জবাব আসতে পারে। সেই জবাব অনুমানের বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে। তিনি বলেন, যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয় তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে। আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে, আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল এবং প্রাণঘাতিতা ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে। পাকিস্তানি নেতা আরো সতর্ক করে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে, যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে কোন রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। সেই রেশ কাটতে না কাটতেই দেশটির
সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক হুমকি আসতে পারে। অক্টোবরের শুরুতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভবিষ্যতে ভারত পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেয়া হবে। পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কান্দাহারে নিহত 40, আহত 179 জন। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলদাক শহরে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় অন্তত 40 জন নিহত এবং 179 জন আহত হয়েছেন। স্পিন বলদাক শহরটি আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত। আফগান সংবাদ মাধ্যম তেলো নিউজ জানিয়েছে, শহরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবায়ের আগা নিশ্চিত করেছেন যে নিহত আহতদের সবাই বেসামরিক নাগরিক। তেলো নিউজ জানিয়েছে, বিমান বাহিনীর এই হামলার পাশাপাশি পাকিস্তানি স্থল বাহিনীও নকলি, হাজি হাসান কেলাই, ওয়ারদাক, কুচিয়ান, শহীদ ও শোরবাগ এলাকার একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে। এতে বহু বাড়িঘর ও দোকান ধ্বংস হয়ে গেছে এবং আরো অনেকে হতাহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পাক আফগান উত্তেজনার মূল কারণ হলো তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি নামে সশস্ত্র গোষ্ঠী। বহু বছর আগে পাকিস্তান সরকার গোষ্ঠীটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তবে সাম্প্রতিক সময়ে এটি আবার সক্রিয় হয়ে উঠেছে। 2021 সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপি আরো বেপরোয়া হয়ে উঠেছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও মদত দিচ্ছে, যদিও কাবুল সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। প্রথমবারের মতো হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন ঘোষণা করেছে, দেশের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট HS-1 আগামী 19 অক্টোবর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। এটি পাকিস্তানের মহাকাশ অভিযাত্রার এক নতুন যুগের সূচনা করবে। উন্নত প্রযুক্তি নির্ভর এই স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও পরিবেশ পর্যবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। কৃষিক্ষেত্রে HS-1 এর হাইপার স্পেকট্রাল ইমেজিং প্রযুক্তি সুনির্দিষ্ট কৃষি কাজে সহায়তা করবে। ফসলের স্বাস্থ্য, মাটির আর্দ্রতা ও সেচ পদ্ধতি সম্পর্কে নির্ভুল তথ্য সরবরাহের মাধ্যমে ফলন 15 থেকে 20% পর্যন্ত বাড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এতে খাদ্য নিরাপত্তা জোরদার হবে। নগর পরিকল্পনায় স্যাটেলাইটটির অত্যাধুনিক সেন্সর অবকাঠামো, মানচিত্রায়ন, নগর সম্প্রসারণ বিশ্লেষণ ও পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণে সহায়তা করবে। মানুষের তৈরি স্থাপনার স্পেকট্রাল সিগনেচার ধারণের সক্ষমতা, টেকসই শহর উন্নয়ন, সম্পদ ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে। পরিবেশ পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় HS-1 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্যাটেলাইটটির উন্নত চিত্র গ্রহণ প্রযুক্তি বন্যা পূর্বাভাস, ভূমিধ্বস শনাক্তকরণ এবং ভূঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে, বিশেষ করে কারাকোরাম মহাসড়ক এবং উত্তরাঞ্চলে। এই তথ্যবস্থা বন্যা, ভূমিকম্প, বননিধন এবং ভূমিক্ষয় পরবর্তী বিশ্লেষণ, পরিবহন নেটওয়ার্ক মূল্যায়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। HS-1 স্যাটেলাইট যুক্ত হওয়ার মাধ্যমে পাকিস্তানের রিমোট সেন্সিং বহর আরও শক্তিশালী হবে। এর আগে দেশটি 2018 সালের জুলাইয়ে PRSS-1, 2025 সালের জানুয়ারিতে EO-1 এবং জুলাইয়ে KS-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। মিশনটি জাতীয় মহাকাশ নীতি ও সুপার কোর ভিশন 2047 অংশ, যার লক্ষ্য পাকিস্তানকে মহাকাশ প্রযুক্তি এবং উদ্ভাবনের শীর্ষ দেশগুলোর কাতারে পৌঁছে দেয়া এবং বিজ্ঞান ভিত্তিক টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা। ইয়েমেনের উপকূলে একটি জাহাজে অজানা প্রজেক্টাইলের আঘাত হেনেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা সংস্থা। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি এক বিবৃতিতে জানায়, শনিবার ইয়েমেনের এদেন বন্দর থেকে 116 নটিক্যাল মাইল পূর্বে এই ঘটনা ঘটে। এদিকে হামলার শিকার জাহাজটির সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও জাহাজটি কোন দেশের এবং গন্তব্য কোথায় ছিল তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।
কর্তৃপক্ষ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ইউকেএমটিও। বিবৃতিতে আরো বলা হয়, ইয়েমেনে উপকূল দিয়ে চলাচলরত জাহাজগুলোকে সতর্কতার সাথে যাতায়াত করার এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ এজেন্সিকে রিপোর্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, তেল ও জ্বালানি পরিবহনের জন্য লোহিত সাগর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সমুদ্র পথগুলোর মধ্যে একটি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেন হুথি গোষ্ঠী। তবে শনিবারের হামলার বিষয়ে গোষ্ঠীটি কোনো বিবৃতি দেয়নি। ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মুয়ারকি গ্রামে বুধবার প্রশাসন বর্তমান গ্রাম প্রধান সাদিক আহমেদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি সরকারি জলসম্পদ বিভাগের জমি দখল করে রেখেছিলেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমারের তত্ত্বাবধানে এবং তেহসিলদার আদালতের আইনি নির্দেশে করা পুলিশি পাহারায় এই ভাঙার কাজ সম্পন্ন করা হয়। কর্মকর্তারা দাবি করেন, প্রায় 8 বিঘা সরকারি জমি অবৈধভাবে দখল করা হয়েছিল, যা এখন পরিষ্কার করা হয়েছে। তবে গ্রামবাসীরা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছেন। মোহাম্মদ জামিল বলেছেন, এটা স্পষ্ট বৈষম্য। এখানে শত শত অবৈধ দখল করা বসতি রয়েছে, কিন্তু শুধু মুসলিম প্রধানের বাড়িকেই নিশানা করা হলো। দেশটির সুপ্রিম কোর্টের ভাঙার উপর দেওয়া স্থগিতাদেশকেও উপেক্ষা করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দা ফাতিমা বেগম ও সুশিক্ত কণ্ঠে বলেছেন, তারা বুলডোজার নিয়ে এমনভাবে এসেছিল যেন আমরা অপরাধী। আমাদের জিনিসপত্র সরানোরও সুযোগ দেয়নি। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল। আইন বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্টরা বলেছেন, এই পদক্ষেপে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে, যেখানে সঠিক নোটিশ এবং যাচাই বাছাই ছাড়া ভাঙার অভিযান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় আইনজীবী তারিক হাসান বলেছেন, প্রশাসনের উচিত ছিল একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা, আপিলের জন্য সময় দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা। সামাজিক অ্যাক্টিভিস্ট আসাদ রিজভি এই পদক্ষেপকে শান্তির রাজনীতি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, উত্তরপ্রদেশে সাম্প্রতিক ভাঙার ঘটনাগুলোর বেশিরভাগই মুসলমানদের লক্ষ্য করে হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভয় ও অসহায়ত্ব প্রকাশ করেছে। দোকানদার ইমরান খান জানিয়েছেন, কর্তৃপক্ষকে প্রশ্ন করতে মানুষ ভয় পাচ্ছে। যে সরকারি কর্মকর্তাদের নাগরিকদের রক্ষা করা উচিত, তারাই এখন গরিব এবং দুর্বলদের বাড়ি ভেঙে দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভের প্রথম দফার ঢেউ উঠেছে নিউ ইয়র্ক সিটিতে। নো কিংস নামের আন্দোলনে যুক্তরাষ্ট্র জুড়েই 2,500-এর বেশি বিক্ষোভ মিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানায়। আয়োজকদের ভাষ্য, এই আন্দোলনের লক্ষ্য ট্রাম্পের স্বৈরাচারী মনোভাবকে চ্যালেঞ্জ জানানো। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট মনে করেন তার শাসনই চূড়ান্ত, কিন্তু আমেরিকায় কোনো রাজা নেই। তার বিশৃঙ্খলা, দুর্নীতি এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা পিছু হটব না। দেশ জুড়ে লাখো মানুষ এই বিক্ষোভে অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা। ট্রাম্প সমর্থকদের অভিযোগ, পরিকল্পিত এই বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের প্রভাব রয়েছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। রিপাবলিকান অধ্যুষিত একাধিক অঙ্গরাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। টেক্সাস এবং ভার্জিনিয়ার গভর্নররা ইতোমধ্যে নিজ রাজ্যে সেনা মোতায়েন করেছেন, যদিও সামরিক উপস্থিতি কতটা দৃশ্যমান হবে তা স্পষ্ট নয়। শনিবার স্থানীয় সময় সকাল 11টায় নিউ ইয়র্কে বিক্ষোভ শুরু হয় এবং সারাদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তা চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান বিক্ষোভগুলো হবে ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসে। একই সঙ্গে ইউরোপের বার্লিন, মাদ্রিদ এবং রোমে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছেন। শনিবার ফক্স নিউজে প্রচারের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে অংশে ট্রাম্প এসব বিক্ষোভ নিয়ে বলেছেন, তারা আমাকে রাজা বলছে, কিন্তু আমি রাজা নই। এসব কোনো নাটক নয়। অনেক রিপাবলিকান এই আন্দোলনকে আমেরিকা বিদ্বেষী র্যালি হিসেবে নিন্দা জানিয়েছে। সিএনএন এর বরাতে কানসাসের সিনেটর রজার মার্শাল বলেছেন, আমাদের হয়তো ন্যাশনাল গার্ড নামাতে হবে। আশা করি সব শান্তিপূর্ণ থাকবে, যদিও সাবধানের মার নেই। রুশ বাহিনী যে গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে তা অব্যাহত থাকলে চলতি 2025 সাল বা আগামী 2026 সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সুইডেন। সম্ভাব্য সেই যুদ্ধের সময় যেন নাগরিকদের ভোগান্তি না হয়, সেজন্য আগে থেকেই খাদ্য মজুদের ঘোষণা দিয়েছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের এই দেশটি। সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অফ এগ্রিকালচারাল বুধবার এক বিবৃতিতে বলেছে, বর্তমান বিশ্ব রাজনীতির যে অবস্থা, তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এ কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য সহ অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকার। সুইডেনের সরকার এই প্রকল্পের জন্য 5,70,00,000 বরাদ্দ দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আগামী 2026 সাল থেকে 2028 সালের মধ্যে দেশ জুড়ে বেশ কয়েকটি খাদ্য গুদাম তৈরি করা হবে। সম্ভাব্য যুদ্ধের সময় প্রত্যেক নাগরিক যেন প্রতিদিন ন্যূনতম 3000 ক্যালোরি পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে, সেই হিসাব অনুযায়ী খাদ্যদ্রব্য মজুত করা হবে গুদামগুলোতে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 30 বছর কারাদণ্ড হচ্ছে কসাই নেতানিয়াহুর, রাজনৈতিক ও আইনি ঘূর্ণাবর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী। ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনা প্রধানের। পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কান্দাহারে নিহত 40, আহত 179 জন। প্রথমবারের মতো হাইপারস্পেকট্রিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে পাকিস্তান। ইয়েমেন উপকূলে অজানা প্রজেক্টাইলের আঘাতে জাহাজে আগুন। ভারতে ভেঙে গুড়িয়ে দেয়া হলো মুসলিম গ্রাম প্রধানের বাড়ি। স্বৈরাচার ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুতের ঘোষণা সুইডেনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।